ওকে, তাহলে আমরা কন্ট্যাক্ট আপলোড করছি। কন্ট্যাক্ট মানে আমার সাপ্লায়ার এবং কাস্টমার উভয়ই। আমরা আপলোড করছি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আপলোড করার পর কুইকবুকে যেমন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের সাথে আপনার একসাথেই ইয়েটা ছিল, ওপেনিং ব্যালেন্স, মানে তার কোয়ান্টিটি কটা হবে এটা ছিল। জিরোতে এটা আলাদা, এবং আলাদা ওখানে লেখাই আছে ওপেনিং ব্যালেন্স একটা, আর একটা হচ্ছে কোয়ান্টিটি, সরি ওপেনিং ব্যালেন্স একটা, আর একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। দুইটা দুইভাবে ইম্পোর্ট করা যায়, তাই তো? আমরা এটা করা জানি। এখন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট, ট্যাক্স, এগুলো সব অ্যাড করে ফেলছি। তার মানে আমরা এখন ট্রানজ্যাকশন করার জন্য রেডি আছি আর কি, তাই তো? মানে আমরা কোড করি, কোড মানে এস্টিমেট, কোড করি, ইনভয়েস করি, সব করতে পারবো, আমাদের সব কিছু রেডি আছে। আর একটা হচ্ছে ব্যাংক, যে চার্ট অফ অ্যাকাউন্ট, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স বা এই ধরনের ট্রানজ্যাকশন যেগুলোতে করা যায়, টাকা ট্রানজ্যাকশন করা যায়, ব্যাংক হোক, সেটা পেপাল হোক, ক্রেডিট কার্ড হোক, এগুলোর ওপেনিং ব্যালেন্স এটা কীভাবে দিতে হয় এটা আমি আপনাদেরকে যখন সময় হবে তখন দেখাই দেব। ওকে, আচ্ছা, এখন আমরা আসেন বিজনেস থেকে যদি আমরা যাই, এই যে ইনভয়েস, এই যে এই পার্টটুকু আছে দেখতে পাচ্ছেন, এই পার্টটুকু হচ্ছে আপনার কাস্টমার রিলেটেড। আর এই যে নিচে বিলস টু পে, পারচেজ অর্ডার, এগুলো হচ্ছে আপনার সাপ্লায়ার রিলেটেড। ওকে, তো আমরা আজকে এই ইনভয়েস বা এই কাস্টমার রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো দেখব। হ্যাঁ, এগুলো একটু ভালো মতো দেখেন। এরপরের ক্লাসে আমরা এই এই বিষয়গুলো দেখব। আপনাদের লাস্ট ক্লাস হবে 14 তারিখ, আগামী মাসে। হ্যাঁ, 14 তারিখ ফ্রাইডে, ঠিক আছে। তা না হলে আপনাদের একটা ক্লাস চলে যায় ঈদের পরে। এখন এই একটা ক্লাসের জন্য ঈদের পরে অপেক্ষা করবেন, নাকি ফ্রাইডেতে একটু কষ্ট করে আসে একটা ক্লাস করে যাবেন, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না? মানে আপনাদের ওই সপ্তাহে রবিবারেও হবে প্লাস শুক্রবারেও হবে। আর আপনাদের কালকে একটা ক্লাস হবে, আগামীকাল একটা ক্লাস হবে। ক্লাসটা হবে অনলাইনে। আপনাদের আগের যে ব্যাচটা আছে 6001 6001, আর আপনাদের হচ্ছে 6006, এই দুইটা ব্যাচের জেরো চলতেছে একসাথে। হ্যাঁ, এই দুইটা ব্যাচের, আচ্ছা, কালকের ক্লাসে আমি এই যে পারচেজ রিলেটেড মানে এই সাপ্লাই রিলেটেড পুরো বিষয়টা দেখাবো। আর একটা জিনিস দেখাবো হচ্ছে ডেক্সটের নাম শুনছেন না? ওই যে ইয়ার সাথে, কুইকবুকের সাথে আর ইয়ার সাথে, জেরোর সাথে কানেক্ট করা যায়, এটা একটা অ্যাপ। হ্যাঁ, এই অ্যাপটা কীভাবে কাজ করে এটা আমি কালকের ক্লাসে দেখাবো। কালকে সন্ধ্যা 9:30 থেকে ক্লাসটা হবে। আপনাদের গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিব, সবাই অ্যাড হবেন। বেশিক্ষণে না, 1-1.5 ঘন্টা ম্যাক্সিমাম, ঠিক আছে? তার মধ্যে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই দিলে, মানে আপনাদের ক্লাসটা, আমি একটু আগে ওদেরকে বললাম যে ক্লাস আমি টানলে আমারই লাভ, কিন্তু আমি ক্লাসটা টানতে চাচ্ছি না। ঈদের আগে আপনাদেরকে আমি রিলিজ করে দিতে যাচ্ছি। ওকে, তো এখন দেখেন, আমরা যদি এখানে আসি, এখানে আমরা ফার্স্ট স্টেপ শুরু করব কোড দিয়ে। কোড মানে এস্টিমেট। ওখানে যেমন আমরা এস্টিমেট দিয়ে শুরু করছিলাম, এখানে আমরা শুরু করব কোড দিয়ে। কোডে আসলে দেখেন, ওখানে আমাদের কী ছিল, এস্টিমেট ক্লিক করলাম, ক্লায়েন্টের মানে কাস্টমারের নাম সিলেক্ট করলাম, ডেট সিলেক্ট করলাম, 7 ক্লোজ দিলাম, মানে প্রোডাক্ট অর্ডার সিলেক্ট করে 7 ক্লোজ দিলাম, হয়ে গেল এস্টিমেট। তারপর ওটাকে কনভার্ট করবো আমরা ইনভয়েসে। এখানে কিন্তু ব্যাপারটা এরকম না, এখানে চেক অ্যান্ড ব্যালেন্স অনেক বেশি। আপনি যখন কোডে ক্লিক করতেছেন, এখানে দেখেন অল কোড, অল, তারপর ড্রাফট, সেন্ড, হ্যাঁ, ডিক্লাইন অর অ্যাকসেপ্ট, তারপর ইনভয়েসড। এখানে কিন্তু অনেকগুলো ধাপ আছে, ঠিক আছে? একটা, যেমন ধরেন আপনি একটা কিছু বানায় নিয়ে গেলেন, আপনার উপরের ম্যানেজার ওকে করলো, তাকে দেখান, সে ওকে করলো, সব দিক থেকে অ্যাপ্রুভ হয়ে আসলে তারপর এটা সাবমিট করতে পারলেন। বিষয়টা কিছুটা এরকম। তো যেহেতু আমাদের এখানে আগে কোনো কোড করা নাই, তো এখানে আমাদের আসলে কিছু নাই। আমরা যাব এই যে নিউ কোডে গিয়ে আমরা একটা কোড করব। ওকে, এখানে দেখেন, এই কোডের মধ্যে প্রথমে বলছে কন্ট্যাক্ট। এখানে আপনি যার নাম দিবেন তার নামই নিবে। ওকে, এবং এইটা যতক্ষণ পর্যন্ত ইনভয়েস হবে না ততক্ষণ পর্যন্ত ক্যাটাগরি করবে না। ইনভয়েস হয়ে গেলে এটাকে সে কাস্টমার ক্যাটাগরিতে ফেলে দিবে। ওকে, এরপর আছে কি দেখেন, ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট। আমরা যখন কুইকবুক করছি তখন কুইকবুকেও কিন্তু আমাদের এই এস্টিমেটে এক্সপায়ারি ডেট ছিল। কোডটা কি জিনিস? কোডটা হচ্ছে একটা ড্রাফট করে রাখা, তাই না? যে অমুক আমার কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারে, যখন কনফার্ম হবে নিচ্ছে তখন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিয়ে আমরা ইনভয়েস করব। এক্সপায়ারি ডেট একটা দেওয়ার কারণ কি? কারণ এটা তো আপনার মাসের পর মাস, বছর পর বছর তার আশা আপনি বসে থাকবেন না, একটা নির্দিষ্ট সময় থাকবে যে এতদিনের মধ্যে সে কনফার্ম করবে। এই জন্য আমরা এক্সপায়ারি ডেটটা দেবো।
এক্সপায়ারি ডেটের ওভার হয়ে গেলে এটা এক্সপায়ার হয়ে যাবে, তখন এটা অটোমেটিক গায়েব হয়ে যাবে, এটা থাকবে না কোড। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এখানে কোড নাম্বারটা অটোমেটিক চলে আসলো, রেফারেন্স, কারেন্সি আমাদের ব্রিটিশ পাউন্ড। আচ্ছা এইখানে দেখেন যদি আগে কোনো ট্রানজ্যাকশন করে না থাকেন ততক্ষণ পর্যন্ত এই কারেন্সিটা আপনাকে দেখাবে এবং এটা চেঞ্জ করা সম্ভব। বাট একটা ট্রানজ্যাকশন করে ফেললেই এখানে আর হোম কারেন্সি আর চেঞ্জ করা যাবে না। ওকে, আচ্ছা এই যে ব্র্যান্ডিং থিম কোনটা বলছে, আমরা ওই যে শুরুতে ইয়ার ক্ষেত্রে কি বলে এটা কুইক বুকের ক্ষেত্রে দেখছিলাম কি কাস্টমাইজ, আমরা এস্টিমেটটা কীরকম দেখতে, পিডিএফটা কীরকম হবে, আমাদের লোগো কোথায় থাকবে, কি দেখাবো কি দেখাবো না, সেইটার যখন আমরা ইয়ার ক্ষেত্রে করছি, জেরোর ক্ষেত্রে করছি, তখন জেরোটা কিন্তু আমাদের এরকম প্রিভিউ দেখায় নাই, কিন্তু আমরা ওখানে অপশনগুলো সিলেক্ট করতে পারছিলাম, তাই তো? সেইটাকে বলতেছে, যেমন ভাই একটা করে রাখছে মাই ইনভয়েস 1, এটা একটা ব্র্যান্ডিং থিম, মানে এই থিমে ওনার কাছে এই কোডটা যাবে। ওকে, এটা কোনো প্রজেক্টের আন্ডারে যাবে কি না, আর হলো ট্যাক্স এক্সক্লুসিভ না ইনক্লুসিভ, এটা আমরা সিলেক্ট করব। প্রথমে আমরা সিলেক্ট করবো ধরেন একজন কাস্টমার, এখানে আমাদের কি কাস্টমার আছে ধরেন এই চার্লস, এই চার্লসের নামে আমরা কোড করব। এখন আমাদের আইটেম কি, আইটেম তো আমরা ইনপুট দিছি, এই আইটেম থেকে আমরা একটা আইটেম সিলেক্ট করি, ধরেন এইচপি এলিট বুক, আর একটা নেই ধরেন লেনোভো থিংকপ্যাড, দুইটা ল্যাপটপ। ওকে, ধরেন ও নিবে হচ্ছে এটা 3টা, এখানে কিন্তু ক্যাশ ইন হ্যান্ড দেখাচ্ছে, হ্যাঁ 232টা আছে, আর এখানে আছে 432টা, এখান থেকে ধরেন নেবে 5টা। প্রাইস কত, 200 পাউন্ড আর 310 পাউন্ড। কুইক বুকে যেটা করা যেত না, প্রতিটা লাইনে ডিসকাউন্ট দেওয়া যেত না, ডিসকাউন্ট দিতে হতো কোথায়, একবারে নিচে। আর যদি লাইনে ডিসকাউন্ট দিতে চান তাহলে ম্যানুয়ালি প্রতিটা লাইনে ডিসকাউন্ট অপশনটা সিলেক্ট করে ওই অঙ্কটা বাদ দিয়ে বসাতে হতো, তাই না? এখানে প্রতিটা ইয়াতেই ডিসকাউন্ট দেওয়া যাবে, তবে ডিসকাউন্ট দেওয়া যাবে শুধুমাত্র পার্সেন্টেজে, এক্সেপ্ট কোট। কোটের মধ্যে পার্সেন্টেজও দেওয়া যায়, ভ্যালুতেও দেওয়া যায়। কোট যখনই পার করে ইনভয়েসে চলে যাবে বা তার পরবর্তী কোনো ধাপে চলে যাবে, তখন আর পার্সেন্টেজ আপনি সংখ্যায় দিতে পারবেন না। ধরেন টোটালের উপর আপনি 100 টাকা ডিসকাউন্ট করবেন, সেটা করতে পারবেন শুধু কোটে। কোটের পরে যে ইনভয়েস হয়ে গেলে তখন আপনার পার্সেন্টেজ ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। ধরেন আপনি টোটাল 100 টাকা ডিসকাউন্ট দিবেন, ওই 100 টাকাকে পার্সেন্টেজে বের করে আপনি এখানে বসাতে হবে। ওকে, তাহলে ধরেন এখানে যদি আপনার ডিসকাউন্ট আসে, এখানে যদি আপনি এই যে 5 দেখে পার্সেন্ট দেন, তাহলে ডিসকাউন্টটা 5% হয়ে যাবে। বাট যদি এখানে পার্সেন্ট না দেন, শুধু 5 দেন, তাহলে ডিসকাউন্টটা হবে 5 টাকা। ওকে, তাহলে প্রতিটা লাইনে আপনি ভ্যালু এবং পার্সেন্টেজ দুটোই বসাতে পারছেন। ধরেন আমরা এখানে দিলাম 5%, আর এখানে ধরেন দিলাম 50 টাকা। ঠিক আছে, এখানে আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট বলতে কোন লেজারে যাবে, কুইকবুকে কিন্তু এই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হয় না, এটা অটোমেটিক গেছে, এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট কী হবে বলেন তো, বিক্রি করতেছি না, সেলস। আচ্ছা, সেলস দেওয়া মাত্র এখানে 20% চলে আসতেছে। কারণ কি, যখন আমরা চার্ট অফ অ্যাকাউন্টে সেলস অ্যাড করছি, অথবা এটা তো ডিফল্ট ছিল, তখন ভ্যাটের অপশনে ওনারা ডিফল্ট 20% সিলেক্ট করে রাখছিল। যেহেতু এটা ইউকের কোম্পানিতে আমরা ইয়ে করছি না, ব্রিটিশ পাউন্ড না আমাদের হোম কারেন্সি, ইউকেতে 97% ট্যাক্স বা ভ্যাট হচ্ছে 20%। 100টার মধ্যে 97টাই দিতে হয় 20%। তো এখন এখানে দেখেন, এখানে 5%, টোটাল দাম হচ্ছে 200 টাকা, দাম আসছে কত, 3টার দাম আসছে 600 টাকা। এখানে 5%-এ কমে আসছে কত, 30 টাকা। 30 টাকা কমে হয়েছে কত, 570 টাকা। আর এখানে হচ্ছে 310 টাকা করে, 5টার দাম আসছে কত, 1550 টাকা। তার মধ্যে আমি 50 টাকা, এখানে কিন্তু পার্সেন্টেজ নেই, এখানে টোটাল 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। তার মানে টোটাল অঙ্ক দাঁড়াইছে হচ্ছে 1500। তার মানে 2070 টাকা, তাই তো? এটার উপরে ইনক্লুড ডিসকাউন্ট এত, টোটাল ভ্যাট এত। আচ্ছা, এটা মানে আপনার ডিসকাউন্ট সহজ হলে 80 টাকা গেছে ডিসকাউন্ট, ওটা আলাদা করে দেখাচ্ছে। ওকে, না এখানে যে ডিসকাউন্টটা আপনি টোটাল ডিসকাউন্টের যে অ্যামাউন্ট,
এখানে কত উপরে দিয়েছেন 30 টাকা আর নিচে ডিসকাউন্ট দিয়েছেন কত 50 টাকা, টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে যে আপনার টোটাল ডিসকাউন্ট দিয়েছেন আপনি এত টাকা, এটা হচ্ছে টোটাল আপনার অ্যামাউন্ট। আর এই যে 20% করে ভ্যাট সিলেক্ট করছেন, এই 20% ভ্যাটে আসছে এত টাকা, এই টোটাল বিল হচ্ছে আপনার 2484 টাকা। বুঝতে পারলেন কি? তাহলে এটা আমরা কি করব, এইটাকে আমাদের সেন্ড করতে হবে। সেন্ড আমরা দেবো, সেভ করলে কী হবে জানেন, সেভ করলে ড্রাফটটা থেকে যাবে। আপনি একটা কোড করতে করতে ড্রাফট রাখতে পারেন না, একটা কোড করতে, আচ্ছা এটা আমার একটু কনফিউশন আছে, আমি ড্রাফটে রেখে দিই। যদি আপনি সেভ করেন তাহলে এটা চলে যাবে ড্রাফটে। যদি আপনি কোর্টে যান, দেখেন এই যে ড্রাফট 1, এটা কিন্তু ড্রাফটে দেখাচ্ছে এখন, ঠিক আছে? এটাকে যদি আমরা ওপেন করি, দেখেন ড্রাফটের পর এটা কি ছিল, সেন্ড। সেন্ড এখন যদি আমরা সেন্ড করি, সেন্ড করলে দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে চার্লসের, যে ক্লায়েন্টের নাম আমরা দিছি। এখন ওকে যদি পাঠাই তাহলে ইমেলটা কীভাবে গেল ওটা দেখতে পাবো না। এখানে আমার একটা ইমেল দিই, ওকে, এই ইমেলটা দিলাম, সেন্ড করি। এখন যদি আমরা কোর্টে যাই, কোর্টে যাওয়ার পর কি দেখাচ্ছে, এখন আমার ড্রাফট থেকে এটা কোথায় চলে গেছে, সেন্টে। আচ্ছা, সেন্ট থেকে এখানে দুইটা অপশন আসতে পারে, একটা হলো ডিক্লাইন, একটা হলো অ্যাকসেপ্ট। যদি অ্যাকসেপ্ট হয় তাহলে অ্যাকসেপ্টে যাবে, আর ডিক্লাইন হলে ডিক্লাইনে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইটা এখন আমরা ইমেলটা একটু চেক করি। এই যে দেখেন কবিরউদ্দিন ভাইয়ের ইসের থেকে আমার কাছে একটা ইমেল আসছে, এই যে হাই চার্লস, মানে ও তো ডিফল্টে চার্লসের নামই লেখা, তো হাই চার্লস এটা 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 এরকম, তোমার কাছে আমি একটা কোড করছি, তুমি এই লিঙ্কে ক্লিক করো। লিঙ্কে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে অপশন আছে অ্যাকসেপ্ট আর ডিক্লাইন। আপনি অ্যাকসেপ্টও করতে পারেন, ডিক্লাইনও করতে পারেন, অথবা যদি আপনি একটু সময় নিতে চান, যেটা চিন্তা ভাবনা করবো, তাহলে এটা কোডটা ডাউনলোড করে রেখে দিতে পারেন, দেখে দেখে আপনি অ্যাকসেপ্ট ডিক্লাইন কিছু একটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন ধরেন এই অ্যাকসেপ্ট বা ডিক্লাইন করতে গেলে যিনি ক্লায়েন্ট তার জিরো অ্যাকাউন্ট থাকতে হবে কিনা, তার জিরো অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই, শুধু ইমেল থাকলেই হবে, ঠিক আছে? তো ধরেন আমরা এখান থেকে ডিক্লাইন করলে তো ডিক্লাইনের ঘরে শো করবে, আর অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্টের ঘরে শো করবে। অ্যাকসেপ্ট করে দিলাম। আচ্ছা, এটা এখন আমাদের এখানে দেখাচ্ছে না, রিলোড দিতে হবে। হ্যাঁ, ও না, এইটা তো না, এই যে এখনো সেন্টের ঘরে দেখাচ্ছে, এটা রিলোড দিলে অ্যাকসেপ্টের ঘরে দেখাবে। চলে আসছে, অ্যাকসেপ্ট হয়েছে, ওকে। এখন যদি আপনি এটাকে ইনভয়েস করতে চান তাহলে কি করতে হবে বলেন? না, এখানে দাঁড়ান, দেখেন এখানে আসবে কি, ভিতরে ঢুকলে আসবে ক্রিয়েট ইনভয়েস, তাই তো? আমরা ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করব, মার্ক অ্যাজ ইনভয়েস, ক্রিয়েট। দেখেন এখন আমাদের ইনভয়েস নাম্বার চলে আসছে, এর আগে ছিল কোর্টে, কোর্ট থেকে আসলো ইনভয়েসে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে ইমেল সেভ এন্ড ক্লোজ, আচ্ছা এখন আপনি এটাকে এডিট করতে পারবেন যদি আপনার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়। ধরেন এটা 3টার জায়গায় হলো 5টা, আর এটা 5টার জায়গায় হলো ধরেন 6টা, ঠিক আছে? টোটাল অঙ্কটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এখানে অ্যাপ্রুভ অ্যান্ড ইমেলে না দিয়ে আমরা যদি সেভ অ্যান্ড ক্লোজ দিই এখানে, তাহলে এটা ড্রাফটে থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, সেভ অ্যান্ড ক্লোজ দিয়েও দেখাই, সেভ অ্যান্ড ক্লোজ। দেখেন এখন আমরা কোর্ট থেকে কিন্তু ইনভয়েস সেন্টারে চলে আসছি। হ্যাঁ, কোর্ট থেকে ইনভয়েস, এই যে দেখেন ড্রাফটে পাচ্ছেন এটা। এখন যদি আপনি এখানে ক্লিক করেন, না এটা তো, ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন উপরে কতগুলো অপশন আছে। একটা হলো
সাবমিট ফর অ্যাপ্রুভাল। আপনি কি করছেন, আপনি একজন আপনাকে একটা ওয়ার্ক অর্ডারের ব্যাপারে বলছে, আপনি সেটাকে কোড করে নোট করে রেখে দিচ্ছেন। এখন ধরেন সে বললো যে ভাই তুমি তিনটা না আমাকে একটা 5টা একটা 6টা দিবা, সবগুলো আমার দরকার। তো আপনি সেটা আবার এডিট করে ইনভয়েসে কনভার্ট করার সময় এডিট করে দিয়েছেন। এখন সে তো কনফার্ম করছে কতগুলো নিবে, তার মানে আপনি ইনভয়েস করবেন, ইনভয়েস করার সময় আপনি কনভার্ট করে দিয়েছেন। এখন ধরেন আপনি সাবমিট টু অ্যাপ্রুভাল যদি দেন, এটা চলে যাবে আপনার হায়ার অথরিটির কাছে অ্যাপ্রুভালের জন্য। ওকে, আর যদি অ্যাপ্রুভ করেন তাহলে তো অ্যাপ্রুভ হয়ে গেল। তো ধরেন আমরা যদি এখানে অ্যাপ্রুভ দেই, ওকে, অ্যাপ্রুভ যখন করবেন তখন এখানে চলে আসবে অ্যাওয়েটিং ফর পেমেন্ট, স্ট্যাটাসে চলে আসবে। হ্যাঁ, মানে কি আমরা একটা ইনভয়েস করছি, আমার অথরিটি বা আমি সেটা অ্যাপ্রুভও করছি, হ্যাঁ এটা অ্যাপ্রুভ, এটা চলে গেছে, প্রোডাক্ট চলে গেছে। এখন ধরেন ও স্ট্যাটাসে থাকবে আমি পেমেন্টের জন্য অপেক্ষা করতেছি। অ্যাওয়েটিং ফর পেমেন্ট মানে কি আমি পেমেন্টের জন্য, আমার এই ইনভয়েসটা পেমেন্টের জন্য ওয়েটিং আছে। এখন ধরেন সে পেমেন্ট দিয়ে দিল, যার কাছে পেয়েছিলাম, ওর নাম কি, হ্যাঁ ওর কাছে পেয়েছিলাম, ও পেমেন্ট দিয়ে দিল, ঠিক আছে। এখন ধরেন এখানে পেমেন্ট কি পুরোটা দিবে নাকি পার্শিয়াল দিবে না কি দিবে? ধরেন এখানে পেমেন্ট কত ছিল, এখন দেখেন আমরা যদি সেলস ওভারভিউতে আসি, এখানে কিন্তু আমাদের একটা কোড ক্রিয়েট হয়েছে, একটা ইনভয়েস ক্রিয়েট হয়েছে, আগে কিন্তু এগুলো ছিল না, ঠিক আছে। আমি যদি এখানে সি অলে যাই, সি অলে গেলে আমাদের একটা ইনভয়েস আছে, এটাই শো করতেছে, স্ট্যাটাস কি অ্যাওয়েটিং ফর পেমেন্ট, ঠিক আছে। এখন ধরেন এটা আমার টোটাল অঙ্ক কত, 3212 টাকা। এখন যদি আমি এখানে আসি, এখানে আমি লিখবো হচ্ছে 3200, ও সরি 3312 টাকা, তাই তো। অ্যামাউন্ট এখানে হচ্ছে ডেট, না এটা এভাবে করবো না, দাঁড়ান এটা এভাবে করবো না, অ্যাওয়েটিং ফর পেমেন্ট, এইটাকে আমি নিয়ে যাব হচ্ছে ডিপোজিটে। ওইটা ওইভাবে করলে অসুবিধা আছে, এইভাবে করেন, ঠিক আছে। ডিপোজিটে যদি যান, বুঝলেন তো কোথা থেকে ডিপোজিটে গেলাম, প্রথমে সিলেক্ট করে নিলাম, নিয়ে ডিপোজিট, মানে এটা কিসে স্ট্যাটাস কী আছে, পেমেন্ট পাবে, তাই তো। এখন পেমেন্টটা ডিপোজিট হবে, পেমেন্টটা কবে ডিপোজিট হয়েছে, ধরেন এই 26 তারিখে ডিপোজিট হয়েছে। রেফারেন্স নাম্বার আপনার ওই চেক নাম্বার বা যেটা থাকে সেটা দিতে পারেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটা আপনার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কই ভাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন নাই? আচ্ছা দাঁড়ান, অসুবিধা নেই। না সমস্যা নাই, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে নিই। এই যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলেই তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। কোনটা আছে, আছে ব্যাঙ্ক দেখাচ্ছে না কেন? আচ্ছা দাঁড়ান দেখি, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরে আপনার সব ইয়ে আসতেছে কেন? হ্যাঁ আচ্ছা, কত কত দিয়ে আছে, 10101। দাঁড়ান দেখি আপনার চার্ট অফ অ্যাকাউন্টে দেখি, 100, হ্যাঁ মঞ্জু ব্যাংক আছে তো, এখানে দেখাচ্ছে না কেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাবে না, এখানে সব ওনার্স ফান্ড দেখাচ্ছে কেন? হ্যাঁ ব্যাংকের জায়গায় ইকুইটি চলে আসছে, ব্যাংকের ইয়েটা দেখতে হবে, মানে রেটটা দেখেছে ব্যাংকে। আচ্ছা ব্যাংকটা একটু দেখি তো, দাঁড়ান তো। কি হিসাবে আছে? না, এই তো ঘটনা কি ঘটছে বলেন তো, আপনি ব্যাংক অ্যাড করছেন ঠিকই, কিন্তু দিচ্ছেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে, দিতে হবে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এটা অ্যাসেট হিসাবে ওখানে দেখাচ্ছে, কারেন্ট অ্যাসেট। ঠিক আছে। আর আপনি হচ্ছে ওই যে কটা করছেন ওই কটা ব্যাংক অ্যাকাউন্ট আন্ডারে করছেন, এই জন্য ওই কটা ওখানে দেখাচ্ছে। সবাই কি বুঝছেন বিষয়টা? মানে ইকুইটিটা হয়ে গেছে ব্যাংকে, রাইট।
ব্যাংকের টাকা দিয়েছে কারেন্ট আছে রাইট রাইট। এই যে এখানে ব্যাংক নাম দেন হচ্ছে RBS, তাই তো? আচ্ছা, এখানে ভুলটা কি হচ্ছে সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা এখানে জেরোতে অ্যাড অ্যাকাউন্ট মানে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, আর অ্যাড ব্যাংক অ্যাকাউন্টও চার্ট অফ অ্যাকাউন্ট, বাট ব্যাংক অ্যাকাউন্টটা আলাদাভাবে করতে হয়, ব্যাংক ফিটে যেয়ে করতে হবে। হ্যাঁ, 6 দিলাম বলত। অ্যাকাউন্ট টাইপ হবে আদার্স। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার ধরেন 60 দিয়ে রাখি আপাতত। অ্যাকাউন্ট কোড 106, ডিসকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট। ওকে, এখন যদি ধরেন একটু রিলোড দেই, দেখাচ্ছে আপনি, তার মানে হচ্ছে আপনি এই যে ওনার সিকিউরিটি এটা ব্যাংক অ্যাকাউন্টে যে করছেন, হ্যাঁ, এটা আপনি ব্যাংক অ্যাকাউন্টে যে এগুলো ভয়েড করে দিবেন, এখানে কিন্তু ডিলিট করে দেন, ভয়েড করে দিলে এটা এখান থেকে চলে যাবে। তারপর আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টগুলো আবার ইয়ে করবেন। আচ্ছা, নর্মাল ইয়ার থেকে ব্যাংক অ্যাকাউন্টগুলো ভয়েড করতে পারেন, কারণ 100 দিয়ে তো আর নিবে না। আমি ওই জন্য 1006 দিছি, যাতে পরেরগুলো নেয় আর কি। ওকে, আপনি এখানে এটা ডিপোজিট করে দেন। ও আচ্ছা, রেফারেন্স দিতে হবে না, ধরেন চেক নাম্বারটা দিলাম, দিয়ে এটা ডিপোজিট করে দেন। ওকে, আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব বিজনেস থেকে ইনভয়েস। এখন এটা স্ট্যাটাস কোথায়, কি দেখাচ্ছে? পেইড। এখন ধরেন আমরা তো এটা ফুল পেমেন্ট নিয়ে নিলাম, এটা পার্শিয়াল পেমেন্ট হতে পারতো না? পার্শিয়াল পেমেন্ট আগে নিতে পারবো না? জাস্ট সেম আগের অবস্থায় গিয়ে যতটুকু পেমেন্ট অতটুকু দিয়ে সেভ করে দিব, কুইক বুকের মধ্যে সেম ওটা বাকিটুকুর স্ট্যাটাস দেখাবে, আবার যে পেমেন্ট করে দিব, হয়ে গেল। দেখাই আপনাদের, ধরেন যদি আর একটা ইনভয়েস করি, এটা তো আমরা কি করলাম, এটা কোড থেকে স্ট্যাটাস দেখে দেখে আমরা ইনভয়েসে গেলাম। কারণ সরাসরি যদি ইনভয়েস করতে যাই, তাহলে এই যে ইনভয়েস সেন্টার, বিজনেস থেকে ইনভয়েসে এসে নিউ ইনভয়েস, ওকে, নিউ ইনভয়েস ক্রিয়েট করব। নিউ ইনভয়েস, এখন ধরেন আমরা একটা কাস্টমার নেই, ড্যানিয়েল হোসেন। হ্যাঁ, আমার ইনভয়েস ডেট হচ্ছে, ইস্যু ডেট ধরেন মের 1 তারিখ, আর আমার ডিউ ডেট ধরেন মের 20 তারিখ। ইন 7 ডেজ, ধরেন 7 দিনের মধ্যে সে টাকা দিতে বলছে। হ্যাঁ, তাহলে ইনভয়েস নাম্বার চলে আসছে, এগুলো চলে আসছে। এখন ধরেন আমি আইটেম সিলেক্ট করব, ব্যাটারি, এলিট বুক, ধরেন 2টা আইটেম। এটা আমার ক্যাশ ইন হ্যান্ড কত আছে? দেখেন আচ্ছা, এটা হলো ধরেন দিলাম 10টা, এটা দিলাম ধরেন 6টা। ওকে, এখানে যদি অ্যাকাউন্ট না দেওয়া থাকে যা সিলেক্ট করে নিতে হবে, আর ভ্যাটের পরিমাণটা এটা যেটা থাকবে সেটা আমরা 20% ধরে নিচ্ছি আপাতত, ঠিক আছে। এখন আমাদের আর এই যে সেভ অ্যান্ড ক্লোজ ড্রাফটে গিয়ে এত কিছু দেখানোর প্রয়োজন নাই, আমরা সরাসরি এখান থেকে অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে। এখন যদি আপনার এখানে কোনো কিছু ইয়া করতে হয়, ধরেন ক্রিয়েট অ্যানাদার ইনভয়েস যদি করতে হয়, এখান থেকেই সরাসরি দিলে আরেকটা করতে পারবো। ডিসকাউন্ট দেই নাই তো, মানে ও আচ্ছা, ডিসকাউন্ট কলমটা আসে নাই, তাই তো? আচ্ছা, তার ওটাও দেখাচ্ছে, ওটা আসবে দেখাচ্ছে ইনভয়েস। ও আচ্ছা, ইনভয়েসে তো আমাদের ছিলই না, একটু দাঁড়ান, এটা করলাম না একটু আগে ইনভয়েস, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার কি দরকার? এখানে ডিসকাউন্ট দেওয়া দরকার, তাই তো? এটা ওপেন করেন, ওপেন করে
এখান থেকে আসেন এডিট, ঠিক আছে, এডিটে যান, এই যে ডিসকাউন্ট আছে, ওকে, এইটা মানে আপনি করার সময় পাবেন, ঠিক আছে। এইখানে দেখেন আপনি 5 দিলেন আর হচ্ছে ধরেন এটা তো 5 দিলেন, ঠিক আছে। এখানে কি হয়েছে দেখেন, এটা হলো টাকায় চলে আসছে, হ্যাঁ। এখানে আমাদের যদি আমরা পার্সেন্টেজে দিই, টাকা চেঞ্জ হয়ে গেছে। এইটা যখন আপনি করে ফেলবেন তারপরে কিন্তু এটা আর চেঞ্জ করার উপায় নেই, ওকে। দুটো ধরেন 5% দিলাম, এই যে এখানে আপডেট দিলে আপডেট হয়ে যাবে। এডিট করবেন কোথায়? 3 ডট থেকে, হ্যাঁ। এখন হচ্ছে দাঁড়ান, এটা সেন্ড করবো কিনা একটু দেখি, ইনভয়েসে যাই, এটা হচ্ছে আমাদের ইনভয়েস, তাই তো। এখন ধরেন এটা আমার অলরেডি আমি মার্ক সেন্ড টিক দিলাম, আমার অলরেডি সেন্ড হয়ে গেছে ধরে নিচ্ছি আমি, হ্যাঁ। এখন আমার টোটাল এটার ইয়ে কত, ডিসকাউন্টের পরে কত, এটা 1881 টাকা, তাই তো। এখন আমি এটার পেমেন্ট পাবো, আমি এখানে টিক দেই, টিক দেওয়ার পর আমি ডিপোজিটে যাই, ঠিক আগের মতোই, ওকে। এখানে আপনি রেফারেন্স দিবেন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন, কিন্তু এটা আমি এখন পেমেন্ট করবো না, একটু পরে পেমেন্ট করবো এটা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কি বুঝলাম বলেন তো? এখানে কোড করা যাবে, কোড থেকে ইনভয়েসে কনভার্ট করা যাবে, ইনভয়েস আলাদাভাবে করা যাবে, পেমেন্ট রিসিভ করা যাবে, সেটা পার্সিয়ালিও করা যাবে, একবারও করা যাবে, তাই তো। এখন এখানে কি আছে, ক্রেডিট নোট যদি ফেরত আসে, একটু একটা মিনিট। আচ্ছা, ওইটা আমরা পেমেন্ট করি নাই, কারণ হচ্ছে ক্রেডিট নোটের কন্ডিশন থাকতে পারে দুইটা, একটা হলো পেমেন্ট হওয়ার আগে ফেরত আসছে, আর একটা হলো পেমেন্ট হওয়ার পরে ফেরত আসছে, তাই তো। তাহলে আমরা যদি একটু ইনভয়েস সেন্টারে যাই, দেখেন একটা দুইটা ইনভয়েস করছি, তাই না। একটা পেইড হয়ে গেছে, যেটা আমরা পেমেন্ট নিচ্ছি, আর একটা এখানে আছে যেটা পেমেন্টের জন্য অপেক্ষা করতেছে, মানে ইনভয়েস করছি, প্রোডাক্ট চলে গেছে, ওনার পেমেন্ট এখনও আসে নাই। এখন ধরেন যেটার পেমেন্ট আসে নাই সেটাতে যদি যাই, যাওয়ার পর 3 ডট থেকে ক্রেডিট নোটটা অ্যাওয়েটিং পেমেন্ট, ইনভয়েস তো ক্রিয়েট হয়ে গেছে, তাই না। এখান থেকে আমরা অ্যাড করব ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, ওকে। এখন দেখেন উনি বলল কি, তোমার যে এই যে 6টা দিছিলা, এই 6টা ঠিক আছে, তাহলে আমরা ক্রেডিট নোট থেকে 6টা বাদ দিয়ে দেবো, ওটা ঠিক আছে। যে 10টা দিছো এর মধ্যে থেকে 2টা ফেরত যাবে, যাবে কটা, 2টা, ঠিক আছে, 2টা যাবে। এটা হচ্ছে ক্রেডিট নোট নাম্বার, রেফারেন্স একটা দেই, ধরেন একটা রেফারেন্স দিলাম, আমার ব্র্যান্ডিং থিম এটা, ঠিক আছে, ঠিক আছে। এখন রিমেইনিং ক্রেডিট আমার টোটাল, এই দেখেন এটা হলো আমার ইনভয়েসের মধ্যে, এখানে ইনভয়েসটা লিঙ্ক হয়ে গেছে, ওকে। এখানে যদি আমি এটা অ্যাপ্রুভ করি, আবার এই যে আগের মধ্যে সেভ করলে ওটা ড্রাফটে থাকতো, ওটা আমি অ্যাপ্রুভ করতে পারতাম, বিষয়টা একই, ঠিক আছে। এখান থেকে যদি আমি ইনভয়েসে যাই, অল ইনভয়েস, দেখেন এখানে একটা সিএন, এটা কিন্তু ক্রেডিট নোট, হ্যাঁ। এই ড্যানিয়েল হাসানের নামে একটা ক্রেডিট নোট এখানে ইস্যু হয়েছে। এখন যদি আমরা এইটাতে যাই, এই যে ওনার নামে যে ইনভয়েসটা আছে, এই ইনভয়েসের নামে দেখেন এখানে একটা ক্রেডিট নোট 102 টাকার একটা কিন্তু শো করতেছে।
মানে এখানে আপনি যেটা করবেন সেটা নিচে 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 শো করতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে জেরোর কিন্তু সুবিধা। ওকে, তাহলে এই ক্রেডিট নোটটা এখানে শো করতেছে, মানে আপনার টোটাল ছিল কত 1881, এখান থেকে আপনি দুটো ফেরত দিছেন, দেওয়ার কারণে এই ক্রেডিট নোটটা এখানে শো করতেছে। এটা কিন্তু পেমেন্ট পাওয়ার আগে, পেমেন্ট পাওয়ার আগে, মানে পেমেন্ট পাওয়ার আগে যদি আপনি অ্যাপ্লাই করে দেন তাহলে তো ওই অঙ্কটা মাইনাস করে দিয়েই বাকিটা চলে আসবে। তার মানে আমি যদি এখানে ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করি তাহলে আমার এটা মাইনাস করে এই যে টোটাল অঙ্কটা এখানে চলে আসছে, ঠিক আছে? এখন যদি ধরেন আপনি পেমেন্ট নেন, না এটা এভাবে নিব না, আমরা যাবো হচ্ছে হয়ে গেল। আচ্ছা অ্যাড পেমেন্টেই যাই। ডেট পেইড কবে দিছে? আমরা মের 1 তারিখে করছিলাম না, ধরেন মের 16 তারিখে দিছে। অ্যাকাউন্ট নাম্বার এই যে আরবিএস ব্যাংকে দিছে, পুরো টাকাটাই ধরেন দিয়ে দিছে, ঠিক আছে? রেফারেন্স হচ্ছে ধরেন একটা রেফারেন্স দিলাম, অ্যাড। ওকে, এখন দেখেন এই যে ড্যানিয়েল হাসানের এইটা, একটা রিফ্রেশ দিই, এটা কি পেইড স্ট্যাটাসে চলে আসছে না? স্ট্যাটাসে কত আসছে? 1881 কিন্তু আসে নাই, আসছে কত? এই 1774। মাঝেরটাই তো ক্রেডিট নোট, যেটা আপনি ফেরত আসলো, বিক্রয় ফেরত যেটা আসলো। না 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 না, এটা আগে পেইড লেখা ছিল, এটা অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে ছিল, সরি অ্যাওয়েটিং ফর পেমেন্টে ছিল। এই যে অ্যাওয়েটিং পেমেন্ট, আপনার এই যে ড্যানিয়েল হাসানের যে ইনভয়েসটা আমরা করছিলাম 1881 টাকার, সেটা স্ট্যাটাসে ছিল অ্যাওয়েটিং পেমেন্ট, মানে আমি পেমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করতেছি। তার মধ্যে উনি 2টা প্রোডাক্ট আমাকে ফেরত দিল। এই যে ফেরত দিল, এই ফেরত দেওয়ার এগেনস্টে আমরা 2টা প্রোডাক্টের ক্রেডিট নোট ইস্যু করলাম। সেটা ছিল কত? 102 টাকার। এখানে কিন্তু এটা জিরো হয়ে গেছে, কারণ ক্রেডিট নোট অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে ছিল 102 টাকার একটা ক্রেডিট নোট ছিল, যে এই 1881 টাকা থেকে 102 টাকা বাদ যাবে, কারণ এই 2টা মাল ফেরত আসছে। তারপর যখন আমরা ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করে দিলাম, এখানকার এই যে ইনভয়েসটা 002, এই ইনভয়েস স্ট্যাটাসে চলে আসলো পেইড। এখানে দেখেন যে পেইড স্ট্যাটাসে আসছে, এবং এই যে ক্রেডিট নোটটা ওনার এগেনস্টে 2টা প্রোডাক্টের এগেনস্টে করছিলাম, সেটা কিন্তু জিরো হয়ে গেছে। এবং 1881 টাকা থেকে ওনার ইনভয়েসের পরিমাণ কমে গেছে 1774 টাকায়, সরি 78 টাকায়, ঠিক আছে? এইটুকু কি বুঝতে পারলেন সবাই? না পারলে বলেন, ব্ল্যাঙ্ক লুক দিয়ে না, বলেন যে ভাই বুঝি নাই, আবার বলুন, আরেকটা করে দেখাবো, অসুবিধা নেই। বুঝছেন তো? পার্সিয়াল দিলে সেম, ওই যে বাকি অংশটুকু দেখাবে, আবার পেমেন্ট করবেন। দেখাবো একটা করে, করা পরেরটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই অপশনে যাবো তো। সেন্ড লেখা কেন? এতক্ষণ কইছিলেন ওই যে এর আগেরটাতে সেন্ড উপরে একটা মার্ক অ্যাজ সেন্ড লেখা ছিল, ওখানে ক্লিক করলাম, যে বললাম যে মার্ক অ্যাজ সেন্ডে ক্লিক করলাম, যার কারণে ওটা সেন্ড দেখাচ্ছে না। সেন্ড মানে হচ্ছে আমি এটা ক্লায়েন্টকে পাঠাইছি, এটা একটা প্রমাণ যে আপনার এটা যে আমি ইনভয়েস করতেছি তার আগে আপনাকে পাঠাইছি, মানে আপনি দেখছেন, এখন আমি ইনভয়েস করে দিচ্ছি। ওকে, আচ্ছা এটা তো গেল হচ্ছে আমার ক্রেডিট নোট যদি পেমেন্ট পাওয়ার আগে হয়। যদি পেমেন্ট পাওয়ার পরে হয় তাহলে কি হবে? তাহলে আমরা আরেকটা ইনভয়েস, অল ইনভয়েসে যাই। এখানে আরেকটা ইনভয়েস আছে না, সরি অলে যেতে হবে। আচ্ছা এই যে প্রথম যে আমরা ইনভয়েসটা করছিলাম, এই ইনভয়েসের মধ্যে কি হয়েছে বলুন তো? এটা ফুল পেমেন্ট করা হয়ে আছে। এখন এখান থেকে যদি একটা ফেরত আসে তখন কি করবেন? এটা ওপেন করি, এখানে দেখেন, এখানে পেমেন্টটা শো করতেছে, তার মানে পেমেন্ট এখানে লিঙ্ক হয়ে আছে। যখন আমরা এটা ক্রেডিট নোট করব, ঠিক আছে, ক্রেডিট নোট করব বলতে পেমেন্ট হয়ে যাওয়ার পর, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে প্রথমেই দেখতে হবে আমার কাস্টমারটা কে। এখানে স্টেপ কয়েকটা আছে, একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, কাস্টমার হলো চার্লস, তাই তো? এরপর আমরা কি করব? আমরা সেলস ওভারভিউতে যাব, সরি এখানে এই প্লাস আইকন থেকে যাব, এখান থেকে গেলেও হবে। হ্যাঁ, এখানে ক্রেডিট নোট কই? দাঁড়ান তো দেখি, ইনভয়েস, নিউ ক্রেডিট নোট, ঠিক আছে? এই নিউ ক্রেডিট নোটে ক্লিক করব।
নিউ, কারণ ওনার নামে আগে ক্রেডিট নোট আমরা একটা ইস্যু করব আগে, ঠিক আছে? ইস্যু করে তারপর ওই পেমেন্টটা কিভাবে কি করব সেটা দেখাচ্ছি। ওর নাম কি ছিল? হ্যাঁ, চার্লস না? এই যে এটা, ওকে। আচ্ছা দাঁড়ান, এইটা একটু আমি আরেকটা, আরে এটা তো না, ওটা বের করে রাখি, তা না হলে বারবার দেখতে হবে। এই যে এটা চার্লসের, এটা তাই তো? ইনভয়েস ডেট কবে ছিল? ইনভয়েস ডেট ছিল 26 মে। এখন এটা তো একটা ঘটনা ঘটেছে, এটা তো 26 মে আজকে করছি, অ্যান্ড ক্রেডিট নোট তো অ্যাডভান্স ডেটে করা যাবে না, এটা একটু ব্যাক ডেটে করতে হইতো। আচ্ছা, এটা আপনাদেরকে আমি আরেকটা ইনভয়েস করে দেখাই, বুঝছেন তো সমস্যাটা কই? ডেট দিতে হবে আগের, কারণ আজকে হ্যাঁ হ্যাঁ ওটাও পারি, কারণ ওটা তো একটা জিনিস দেখাইছি, এটা আরেকটাতে দেখাই। অবশ্যই পারবো, অবশ্যই। আচ্ছা ডেটটা দেখেন, ডেটটা দিচ্ছি ধরেন মের 1 তারিখ, ঠিক আছে? কারণ কি, আমি যখন ক্রেডিট নোট ইস্যু করবো, আজকেই তো 26 তারিখ, এটা আজকে ডেটে করে ফেলছি, এটা তো ফিউচার ডেটে তো আর আমি ক্রেডিট নোট করতে পারবো না, ওকে? এটা মের 1 তারিখ। আইটেম দেই হচ্ছে থিঙ্কপ্যাড 350 টাকা, এটা দিলাম ধরেন আপনি 2টা। অ্যাকাউন্ট হচ্ছে 200, সেলস ব্যাট 20%, ধরেন এই টোটাল ভ্যাট ট্যাট সহ 840 টাকার আমার একটা ইনভয়েস, ঠিক আছে? এটাকে আমি সরাসরি অ্যাপ্রুভ করে দিচ্ছি, ওকে। এখন আমি এটা পাবো কোথায়? ইনভয়েস, অল ইনভয়েস। এই যে এটা ইনভয়েস 4, তাই না? 840 টাকা, এটা অ্যাওয়েটিং পেমেন্টে আছে, আমি এটা পেমেন্টটা নিয়ে নিই, কারণ পেমেন্ট নেওয়ার পরে তো ফেরত আসার ব্যাপারটা বলছি, তাই না? অ্যাড পেমেন্ট, এটা ধরেন ইনভয়েস করছি কত? 1 তারিখে, ধরেন পেমেন্ট পাইছি আমি 5 তারিখে, 5 তারিখে পেমেন্ট পাইলাম, আমার অ্যাকাউন্টে আরবিএস ব্যাংক, টোটাল এত টাকা, টোটালটাই ধরেন আমি পেমেন্ট পেয়ে গেছি, এখানে পার্সিয়াল করলাম না, ঠিক আছে? এখন যদি আমরা দেখি, তাহলে এইটা কিন্তু টোটাল পেইড সেকশনে চলে আসছে, টোটাল পেইড, হ্যাঁ। এখন আমরা যদি এটা ওপেন করি, আচ্ছা এটা ওপেন করব তার আগে আমরা ক্রেডিট নোটে যাব, সরি, এটা আমরা অ্যাকাউন্টিং, অল ইনভয়েস এই যে ইনভয়েসের আন্ডারে পাবেন নিউ ক্রেডিট নোট। আগেরটা কিন্তু আমরা নিউ ক্রেডিট নোট থেকে যাই নাই, আগেরটা আমরা ওই ইনভয়েস থেকেই ক্লিক করে অ্যাড ক্রেডিট করছিলাম, তাই তো? কারণ কি, তখনও আমরা পেমেন্ট নেই, কারণ ওখানে ক্রেডিট নোট অ্যাড করলে ওটা অটোমেটিক মাইনাস হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ক্রেডিট নোট অ্যাড করলে অটোমেটিক মাইনাস হয়ে যাচ্ছে, আমরা জাস্ট পরে মাইনাস করে পেমেন্টটা নিয়ে নিচ্ছি। এখন যেহেতু আমরা পেমেন্টই নিয়ে নিচ্ছি, আমাদেরকে আলাদা করে ক্রেডিট নোট করতে হবে। তাহলে আমরা এই যে নিউ ক্রেডিট নোটে যাব, গিয়ে এখানে আমাদের কে আছে? চার্লস না? চার্লস। আচ্ছা প্রোডাক্টটা কি নিয়েছিলাম মনে আছে? প্রোডাক্টটা কি ছিল? এইচপি এলিট বুক, তাই না? এটাই তো এইচপি এলিট বুক 840। তাহলে আমাদেরকে সেম প্রোডাক্টই সিলেক্ট করতে হবে, হ্যাঁ। এখানে ধরেন দিলাম এইচপি এলিট বুক, কোনটা? এই যে 840, এইটা, হ্যাঁ। এইটা আমার ফেরত আসবে করে, ধরুন 2টা বিক্রি করছি, একটা ফেরত আসবে, ঠিক আছে? একটা ফেরত আসবে। অ্যাকাউন্ট কী হবে বলেন তো? অ্যাকাউন্ট কী হবে? ইনভেন্টরি হবে না, নাকি কী হবে বলেন? সেলস রিটার্ন না, সেলস রিটার্ন আদার রেভিনিউ না। ফেরত আসলে কোথায় যায় বলেন? এটা হবে হচ্ছে আপনার, দাঁড়ান, এটা হবে হলো আপনার ইনভেন্টরিতে তো ফেরত আসবে, তাই না? কিন্তু অ্যাকাউন্ট কোনটাতে হিট করবে? না, কস্ট অফ গুডস হলো সেলসের ক্ষেত্রে, এটা তো সেলস না, সরি, ইয়ের ক্ষেত্রে, সাপ্লায়ারের ক্ষেত্রে।
এটা ইনভেন্টরি নামে কোনো কিছু নাই। না, সেলস আর সেলস অফ প্রোডাক্ট ইনকাম একই, এটা তো আপনার ইনকাম হচ্ছে না, রিটার্ন আসতেছে। এটা আপনার হিট করবে ইনভেন্টরিতে। হ্যাঁ, ইনভেন্টরি নামে মনে হয় কিছু নাই নাকি? না, ইনভেন্টরি নামে কিছু নাই। দেখি রিলেটেড কিছু আছে না, কেন না হলে আমরা অ্যাড নিউ করব। অ্যাড নিউ অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, সেলস কমে গেলে কি হবে বলেন? হ্যাঁ, আপনি কি সেলস রিটার্ন বলে কিছু করতে চাচ্ছেন? হতে পারে, কিন্তু এটা সমস্যা নেই, সেলস রিটার্ন হোক, হতে পারে। সেলস রিটার্ন কিসের মধ্যে পড়বে বলেন? কারেন্ট অ্যাসেটে পড়বে না, না কিসে পড়বে বলেন? যখন আপনি এটা রিটার্ন হয়ে যাবে, ক্রেডিট নোট অ্যাপ্লাই হয়ে যাবে, তখন ইনভেন্টরি অ্যাসেটে অটোমেটিক্যালি হিট করবে, ঠিক আছে? এখন যদি আপনি সেলস রিটার্ন দেন, সেলস রিটার্ন দিলে কি হবে? হ্যাঁ, সেলস কমে যাবে, ক্যাশ কমে যাবে। তাহলে এটার চার্ট অফ অ্যাকাউন্ট কী হবে? সেলস রিটার্ন দিবেন, সেলস রিটার্ন দিলে এটা কিসের মধ্যে পড়বে বলেন? ইনভেন্টরি তো বাড়বেই, ওইটা দিয়ে আমরা যে অ্যামাউন্টে যে যাচ্ছি না, আমরা যে যাচ্ছে হলো টাকায়, টাকাটা কোনটার মধ্যে হিট করবে? এটা অনেক জায়গায় হিট করতে পারে। আপনি সেলস, হ্যাঁ, না ওটা অটোমেটিক কমবে, ওটাতে হাতে দিতে হবে না, ওটা অটোমেটিক কমবে। আচ্ছা, এখানে যদি আমরা এটার আন্ডারে করি, হ্যাঁ বুঝি নাই, যদি না আপনি 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 যখন সেলস করছেন তখন ব্যালেন্স শিটে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে না? আমি বলি, যখন আপনি ব্যালেন্স শিটে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ধরেন 10 টাকা আছে, 5 টাকা ফেরত গেছে, এখন অ্যাকাউন্টস রিসিভেবল থেকে 5 টাকা কমবে না ফেরত আসলে? ক্যাশ রিসিভ করতেছেন, এই তো। না না, অ্যাসেটটা বাড়বে। আচ্ছা, ইনভেন্টরি বাড়বে, আপনার ক্যাশ বের হয়ে যাবে, ক্যাশ রিটার্ন করতে হবে, এই তো। ক্যাশ কমবে, তাহলে আপনি এটা কি করতে পারেন বলেন? না, ইনভেন্টরি দেওয়া যাবে না, ইনভেন্টরি তো অটোমেটিক অ্যাডজাস্ট হবে। এখানে আপনার দিতে হবে, আপনি যেটা বলছেন সেলস রিটার্ন, এটাও দিতে পারেন, এই হেডে রাখতে পারেন। মানে এই হেডে রাখতে গেলে এটা কিসের মধ্যে পড়বে বলেন? কারেন্ট অ্যাসেটে পড়বে? না, কারেন্ট অ্যাসেটে পড়বে না। হ্যাঁ, রেভিনিউতে পড়বে, রেভিনিউতে হিট করবে, তাই তো? আচ্ছা, রেভিনিউতে কি আছে দেখেন এখানে। রেভিনিউতে হিট করলে না। আচ্ছা দেখি, এটা আমরা একটা কাজ করি, এটা আমরা অ্যাকাউন্টটা সেলসেই দিয়ে রাখি, দেখি কোন জায়গায় গিয়ে এটা হিট করে। হ্যাঁ হ্যাঁ, সেলস তো হচ্ছে আমরা ইনকাম করলাম, এখান থেকে তো আমার রিটার্ন যাবে, তাই না? দাঁড়ান, সার্ভিস রেভিনিউ, হ্যাঁ ওকে। তাহলে দেখেন, আমরা এইটা করলাম হচ্ছে ক্রেডিট নোট, একটা দুইটা ছিল, একটা করলাম, ঠিক আছে? এটা আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি সরাসরি। কি সমস্যা? রিফ্রেশ দেই। চার্লস 7 তারিখ, হ্যাঁ আগেরটা রিফ্রেশ তো চলে গেছে। আমরা এইচপিএল বুক, এই যে এইটা, হ্যাঁ একটা অ্যাকাউন্ট আমরা সেলসি রাখি,
অ্যাপ্রুভ হয়েছে এখন, ঠিক আছে, অ্যাপ্রুভ হয়েছে। আমরা এটা দেখেন এখানে যদি আপনি ইয়ে করেন, এইটা যদি এখান থেকে আপনি রিফান্ড করেন তাহলে কিন্তু রিফান্ড হয়ে যাচ্ছে। ক্যাশটা চলে যায়। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস আমাদের দেখার আছে, সেটা হলো এই যে ইনভয়েসটা যে আমরা করলাম, ইনভয়েস কোনটা, এই যে 840 টাকা, ঠিক আছে, এই ইনভয়েসটা যদি আমরা ঢুকি, ক্রেডিট নোটটা এখানে অ্যাপ্লাই হচ্ছে কিনা এটা দেখতে হবে। না, ক্রেডিট নোট এখন এখানে অ্যাপ্লাই হয় নাই, কারণ এটার এগেনস্টে যদি ক্রেডিট নোট আমার অ্যাপ্লাই না হয় তাহলে তো হবে না, বুঝতে পারছেন। ক্রেডিট নোট অপশন এখান থেকে কপি এডিট, না না এটা না, আচ্ছা এটা পেমেন্টটা করে দেখে ইয়েটা হয় কিনা। পেইড ফ্রম কোন ব্যাংক থেকে নিয়েছিলেন, আরবিএস থেকে নিয়েছিলেন, ঠিক আছে, অ্যাড রিফান্ড। তাহলে আমরা অলে যদি যাই, আচ্ছা এখানে এটা আগেরটা যেমন ক্রেডিট নোট অ্যাপ্লাই হয়ে টাকা কমে গেছে, হ্যাঁ, এখানেও একটা ক্রেডিট নোট শো করার কথা। আমি এটা একটু দেখতে যাচ্ছি যে এটা অন্য ইনভয়েসের আন্ডারে আবার হয়ে গেছে কিনা। চার্লস আর একটা কই, 420 টাকা তো ক্রেডিট নোট অ্যাপ্লাই হয়েছে তার ইয়াতে। এখন এখানে যেটা হয়েছে কি, এখানে রিমেনিং ক্রেডিট বলে আর কিছু নাই। এখানে দেখেন ক্যাশ রিফান্ড, আচ্ছা ক্যাশ রিফান্ড হয়ে গেছে। আচ্ছা এই যে এখানে একটা ব্যাপার, ওই ব্যাপারটাতে আমি আসতেছি। এখানে একটা ব্যাপার বলে রাখি, সেটা হলো যখন আপনি ক্রেডিট নোটে রিফান্ড করে দিবেন তখন শুধু ক্যাশই রিফান্ড হবে না, সাথে সাথে আপনার ব্যাংকে যে টাকা ঢুকছিল সেটাও বের হবে, সাথে সাথে আপনার ইনভেন্টরিতে যে প্রোডাক্ট বের হয়ে গেছিলো সেটাও অ্যাড হবে। এখানে অটোমেটিক্যালি সব জায়গায় একসাথে কাজ করবে। এখন এখানে যেটা ঘটতেছে আর কি, দাঁড়ান, আচ্ছা এখানে দেখেন 840 টাকা পে করে ফেলছে সে, পেইড, ঠিক আছে। আর এই ক্রেডিট নোটটা এখানে দেখেন ক্রেডিট নোট হিসেবেই কিন্তু আছে ওর নামে, এই ক্রেডিট নোটটা এই 420 টাকাও পেইড, মানে আমরা টাকা ফেরত দিয়ে দিছি। যখন আপনার পেমেন্ট হওয়ার পরে ক্রেডিট নোট হবে তখন আপনি রিফান্ড করা মাত্রই আপনার সব জায়গায় এটার ইম্প্যাক্ট করে যাবে। এখানে আপনার ব্যালেন্স শিটে কিন্তু এই 840 আর 420 প্লাস মাইনাস করে আসবে, মানে প্রফিট অ্যান্ড লসে, ওকে। এটার ইফেক্ট কিন্তু সব জায়গায় চলে আসছে। যখন আমার পেমেন্ট হয় নাই তখন আমার যে ইনভয়েসের সাথে এই ক্রেডিট নোটটা যাচ্ছে সেটার সাথে আমরা লিঙ্ক করায় দিব, তাহলে যেটা হবে ওখান থেকে অটোমেটিক মাইনাস হয়ে আমার পেমেন্টটা কমে যাবে। আর যখন আমি ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করতে যাব, যখন পেমেন্ট হওয়ার পরে, তখন পেমেন্টটাও পেইড, আবার রিফান্ডটাও পেইড, এবং রিফান্ড পেইড হওয়া মাত্রই ইনভেন্টরি অ্যাসেটও বাড়বে, ব্যাংক ব্যালেন্স থেকেও টাকা কমবে, আপনার এটা প্লাস মাইনাস হয়ে প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটে সব জায়গায় চলে যাবে। ক্লিয়ার? বুঝছেন কি? না বুঝলে আবার বলেন। ব্যাপার হচ্ছে ক্রেডিট নোট আমরা দুইভাবে করতে পারি, মানে ফেরত দুইভাবে আসতে পারে। একটা হলো টাকা দেওয়ার আগে ফেরত, তখন জাস্ট ওই যে ক্রেডিট নোট রাখছিলাম ওটা জাস্ট লিঙ্ক করে দিলাম, লিঙ্ক হয়েই থাকবে, মাইনাস হয়ে যাবে। আর টাকা দেওয়ার পরে ফেরত দিলে ওই আলাদাভাবে ক্রেডিট নোট করতে হবে, তখন আর ওই ইনভয়েসের ভিতরে যায় ক্রেডিট নোট অপশনটা আপনি পাবেন না। আলাদাভাবে ক্রেডিট নোট করে ওই ক্লায়েন্টের নামে ক্রেডিট নোট করে, মানে আপনার যদি লিস্টে 4-5টা প্রোডাক্ট থাকে, যদি ফেরত আসে একটা, তাহলে বাকিগুলো বাদ দিয়ে দিতে হবে, শুধু ওই একটার নামে ক্রেডিট নোট করবেন। তাহলে যে অ্যামাউন্টটা হবে ওই অ্যামাউন্টটা যদি তখন আপনি নিচে যে রিফান্ড অপশনটা পাচ্ছেন, আমরা দেখলাম না একটু রিফান্ড করে দেন, তাহলে আপনার ব্যাংক থেকেও রিফান্ড হবে, আবার বাকি যেগুলো জায়গায় ইম্প্যাক্ট পড়ার কথা, ইনভেন্টরি অ্যাসেট, ব্যাংক অ্যাকাউন্ট, সেলস থেকে শুরু করে সব জায়গার থেকে এটা রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার? এটার জন্য আলাদা করে কোনো জায়গায় কিছু গোদাগুদি করতে হবে না। এইভাবে আমরা বিক্রয় ফেরত দিতে পারবো। তাহলে হ্যাঁ অবশ্যই দেখা যাবে। সেলস, আচ্ছা ব্যালেন্স শিট দেখবো আমরা রিপোর্ট থেকে। দাঁড়াবো,
import balance sheet আমরা এই বছরই করছি না, না এটা 23-এর ডেটে চলে গেল, সরি আমাদের এটা দিতে হবে 24 জানুয়ারি থেকে যদি ধরি সেম। না এটা তো কম্পেয়ারে আসছে ব্যালেন্স শিট, মার্চ 2024 আসছে, দেখেন কি কি আসছে দেখেন তো, ক্যাশ অন হ্যান্ড, কারেন্ট নেট অ্যাসেট, লাইবিলিটি আর টোটাল কারেন্ট অ্যাসেট। আচ্ছা এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আমরা আগের ব্যালেন্সগুলো দেখি নাই এখানে বোঝা যাবে না, তবে এটা ওপেন থাক, হ্যাঁ এরপরে যখন আমরা কোনো ট্রানজ্যাকশনে যাব তখন যাতে আমরা বুঝতে পারি। তাহলে আমরা কি কি বুঝলাম বলেন? কোট করা যাবে, বিক্রি করা যাবে, বিক্রির পরে ফেরত নেওয়া যাবে, পেমেন্ট হওয়ার পরেও নেওয়া যাবে, পেমেন্ট হওয়ার আগেও নেওয়া যাবে। আর কি অপশন আছে দেখেন তো? সেলস ওভারভিউতে অনলাইন পেমেন্ট, না সেলস ওভারভিউতে তো কোড ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে। ও আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে আমি দেখাই, এখানে হচ্ছে যে ইনভয়েস যে আমরা করতেছি না, ইনভয়েস এখন আপনার ক্লায়েন্টের তো আগের ইনভয়েস থাকতে পারে, জিরোতে কিন্তু ইনভয়েস ইম্পোর্ট করা যায়। ওকে, এখানে যদি আপনি যান, আমি একটু ডাটাটা দেখি আমার কাছে ডাটাটা রেডি আছে কিনা। ছিল ইনভয়েস ইম্পোর্ট, এই যে এটা ইনভয়েস এবং বিল দুটাই ইম্পোর্ট করা যাবে। গেল কই? আসছে? ডাউনলোড হচ্ছে ইম্পোর্ট ইনভয়েস, ইম্পোর্ট ইনভয়েস, ঠিক আছে। এখানে যদি আমরা যাই, এখানে দেখবেন এখানে দেখবেন ইম্পোর্ট ইনভয়েস, ইনভয়েস সেন্টারে আমি ইম্পোর্টও করতে পারবো। যদি আমি ইম্পোর্টে ক্লিক করি, ইম্পোর্টে ক্লিক করলে ঠিক আগের মতোই ডাউনলোড টেমপ্লেট ফাইল, এখান থেকে আমরা টেমপ্লেটটাকে ডাউনলোড করে নিব। যদিও মানে আমার যে ফরম্যাটটা এখানে করা আছে সে মিলানো আছে আর কি, এটা মিলাতে হবে না। তারপর আমি ডাউনলোড করে দেখাচ্ছি আর কি। কোথায় নামাইছি? যে এটা, এখন এইটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। এই ফরম্যাটটা রাখতে হবে, হ্যাঁ। এখানে দেখেন যেগুলোতে আপনার স্টার মার্ক দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো আপনার লাগবেই। যদি এমন হয় যে একটা ইনভয়েসের এই ফরম্যাটের এই স্টার মার্কগুলো দেওয়া ইনফরমেশন ক্লায়েন্ট আপনাকে দেয় নাই, তাহলে আপনাকে তার কাছে চেয়ে নিতে হবে যে এই ইনফরমেশনগুলো দাও, না হলে এটা ইম্পোর্ট করা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা ফরম্যাটটা ডিলিট করে দিলাম, আমরা আমাদের ফাইলে চলে আসলাম। এই ফাইলে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ইম্পোর্ট ইনভয়েস, ইম্পোর্ট ইনভয়েস,
এই যে এটা দেখেন, এখানে যতগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সবগুলোতে এই ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো নাই সেগুলো নাই। ওকে, আমরা যদি এখান থেকে এটা আপলোড করি, ব্রাউজ করলাম, ডেস্কটপে গেলাম, ইম্পোর্ট ইনভয়েস, এই যে ইম্পোর্ট ইনভয়েস, এটা ওপেন করলাম। আপডেট কন্ট্যাক্টস যদি এটা থাকে, ট্যাক্স এক্সক্লুসিভ সেল দিয়ে দিই। বলছে একটা ইম্পোর্ট হয় নাই, 3 নিউ ড্রাফট ইনভয়েস উইল বি ইম্পোর্টেড, একটা ইম্পোর্ট হয় নাই। দেখি কমপ্লিট করে দেখি কেন হয় নাই। মানে ওখানে বলছে রো এবং ইনভয়েস মাস্ট বি ইউনিক, তার মানে কোনো একটা নাম্বার সেম হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে দেখেন, ও আচ্ছা এখানে কটা ছিল, 4টা ছিল, 4টার মধ্যে 3টা হয়ে গেছে। এখানে এখানে কি হয়েছে, কোনো একটা ইনভয়েস, আমরা এর আগে ইনভয়েস করছি না, ইনভয়েসের নাম্বারগুলো আসছে না, কোনো একটা ইনভয়েসের সাথে নাম্বার মিলে গেছে। ওকে, বাট আমরা ইনভয়েস ইম্পোর্ট করতে পারবো তো, তাই না? এগুলো ইম্পোর্ট করার পর এগুলো থাকবে কিসে, থাকবে কিন্তু ড্রাফটে। এগুলোকে আপনাকে অ্যাপ্রুভ করে তারপর পেমেন্টের জন্য পাঠাতে হবে, অ্যাওয়েটিং পেমেন্টে পাঠাতে হবে। ঠিক আছে, তো আপনি এভাবে কতগুলো একসাথে ইম্পোর্ট করতে পারবেন, একসাথে পারবেন 1000 রো। 1000 রো বলতে আপনার হচ্ছে 999, উপরে একটা হেডলাইন থাকবে। ঠিক আছে, সেম এইভাবে আপনি বিলও ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, এখন ধরেন আপনাদের বাকি আছে আর কি, আজকে মোটামুটি কিন্তু আপনার, কারণ কুইক বুকসটা আগে করার কারণে জেরোটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে, মিলাই করতে পারতেছেন। ঠিক আছে, আজকে আপনার কাস্টমার রিলেটেড মোটামুটি অনেক কিছু দেখে ফেলছেন, অথচ এই জিনিসটাই কুইক বুকে আপনাদের দেখতে 2 দিন লাগছে, 2টা ক্লাস লাগছে। ওকে, কালকের যে অনলাইন ক্লাসটা হবে, এই অনলাইন ক্লাসটাতে আমরা সাপ্লাই রিলেটেডগুলো দেখব, বিল কিভাবে করবেন, পেমেন্ট কিভাবে দিবেন, ফেরত টেরত থাকলে কিভাবে কি করবেন, এগুলো হচ্ছে সাপ্লাই রিলেটেড কাজগুলো আগামীকালকের ক্লাসে করব। প্লাস ডেস্কটা দেখাই দেবো, ডেস্ক কীভাবে ডেস্কটা অ্যাড করবেন এবং ডেস্কের কাজটা কী। এরপরে আপনাদের বাকি থাকবে 2টা টপিক। একটা টপিক হচ্ছে ব্যাংক রিকনসিলেশন। এখানে ব্যাংক রিকনসিলেশনটা একটু ডিফারেন্ট, ইয়ার মতো না যে একবারে সব আপ করে দিয়ে একবারে টিক মারে ওকে করে দিলাম, এরকম হবে না, এটা একটা একটা করে করতে হবে। ওকে, ব্যাংক রিকনসিলেশন। আর একটা থাকবে ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট। জেরোর এটা একটা সুবিধা হচ্ছে, জেরোতে ফিক্সড অ্যাসেট ম্যানেজ করা যায়, এটা ডেপ্রিসিয়েশন আলাদাভাবে বের করা যায় এবং এখানে একসময় যায় ডিসমিসাল করা যায়। ওকে, এখন অনেক ক্লায়েন্টের দেখবেন শুধু এই ফিক্সড অ্যাসেটের জন্যই আপনার জেরো ব্যবহার করে। তো আমরা নেক্সট ক্লাস যেহেতু অ্যাডিশনাল একটা ক্লাস কালকে করব, সবাই জয়েন করার চেষ্টা করবেন। আর যেটা হয় কি, হ্যাঁ, জেরো সার্টিফিকেট এখন নেন নাই? আচ্ছা, তাহলে কালকের ক্লাসে জেরোর সার্টিফিকেট কীভাবে নেবেন এটা দেখাই দেব। ওকে, জেরোর সার্টিফিকেট কিন্তু কুইক বুকের মতো ওই যে কোশ্চেন অ্যান্সার দিয়ে হবে না, জেরোর সার্টিফিকেটের প্রত্যেকের কোশ্চেন আসবে আলাদা। ওকে, আলাদা, এবং এখানে কোনো টাইম লিমিট নাই, মানে আপনি একটা পরীক্ষা 7 দিন ধরেও দিতে পারেন, যতটুকু দিলেন অতটুকু সেভ দিয়ে বেরোয় আসবেন, অতটুকু থাকবে। হ্যাঁ হ্যাঁ, কুইক বুকে যেমন 2টা ছিল, একটা অনলাইন, একটা অনলাইন অ্যাডভান্স, একটা অনলাইন অ্যাডভান্স। ঠিক আছে, এই জেরোতে এরকম নাই, একটাই সার্টিফিকেট। এবং জেরোতে যেটা হচ্ছে আপনার প্রশ্ন ভুল করলেও সমস্যা নেই, এখানেও 50টা না, সরি এখানে 80টা প্রশ্ন, এখানে 80টা প্রশ্ন এবং এখানে ভুল করলেও সমস্যা নাই। কেন? আপনি যতবার ভুল করবেন ততবার বলবে যে তুমি ভুল করেছো, আবার সঠিকটা দাও। মানে একটা প্রশ্ন যদি আপনি 10 বারও ভুল করেন, ও বলবে যে না হয় নাই, আপনি সঠিকটা দাও। তখন বলবে কি, এটা প্রত্যেকটা প্রশ্নের উপরে একটা করে প্যারাগ্রাফ থাকে, হ্যাঁ, তখন বলবে তুমি এটা পড়ো, ওখানে অ্যান্সার আছে, এটা পড়ো, পড়ে বের করো। ঠিক আছে, একটা জেরোর সার্টিফিকেট নিতে মোটামুটি সময় লাগে, আপনি যদি বসেন 2-4-5 ঘন্টা লেগে যাবে। এখানে বেশিরভাগ থাকে কি রকম রিয়ারেন্স থাকে, ধরেন আমরা
স্কুল কলেজে করছি না যে কোন সেন্টেন্সের পর কোন সেন্টেন্স বসবে, ধরেন 4টা সেন্টেন্স দেওয়া আছে, এটার মধ্যে মিলাও, প্রথমটা 1, তারপরে ধরেন 3 নম্বরটা 2, তারপর 2 নম্বরটা 4, 4 নম্বরটা 4, এরকম দিয়ে মিলাইতে হবে। যে যতক্ষণ না মিলবে ততক্ষণ সে বলবে যেটা হয় নাই, তুমি মিলাও। ওকে, তো এরকম আর কি। তো ওখানে ফেল করার কোনো অপশনই নাই কারণ, জাস্ট এটুকুই যে আপনাকে এরকম মিলাই দিতে গেলে একটু সময় লাগবে। এই আজকে আপনাদের ক্লাসের কেউ একজন বা যে পারেন, যা ইউটিউবে সার্চ করবেন যে জেরোর সার্টিফিকেট কিভাবে নেওয়া যায়, কালকে তো আমি দেখাই দেব, দিয়ে কালকে ক্লাসে কেউ একজন সার্টিফিকেট নিয়ে হাজির হবেন, দেখি পারেন কি না। আপনাদের আগের ব্যাচে কিন্তু হয়ে গেছে, আমি বলার আগেই 2জন সার্টিফিকেট নিয়ে বসে আছে। কোনো অসুবিধা নাই, আপনার এই সার্টিফিকেট মানে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন ওই অ্যাকাউন্টে তো আপনার ডিটেল দেওয়া আছে, সার্টিফিকেট আপনার নামেই আসবে, কোনো অসুবিধা নেই। আর এটাতে তো কোনো ইয়াও নাই, কি বলে, সময়ের কোনো ব্যাপার নাই, ফেল করার কোনো ব্যাপার নাই। কুইক বুকে যেমন ছিল অ্যান্সার ভুল হইলে বা 24-এর নিচে পাইলে ফেল, আপনাকে বলবে আর 1 মাস পড়ালেখা করে আবার দাও। এখানে আপনি ফেলই করতে পারবেন না, যতবার ভুল হবে ততবার বলবে যে এটা সঠিক করো, হয়নি, বুঝছেন? মানে আপনাকে পড়ায় আপনাকে পাস করা। আর এটার প্রশ্ন ইউনিক, সবারটাই আলাদা, এটার জন্য ওই কুইক বুকের মতো প্রশ্ন নকল করার কোনো বুদ্ধি নেই, ঠিক আছে? তাহলে আগামীকাল আজকের ক্লাসের ভিডিওটা আমি নিয়ে যাচ্ছি, আমি বাসায় যেয়ে এটা আপলোড করে দিব। এখানের থেকে আমরা যতটুকু শিখলাম তত শিখলাম, এর বাইরে আমরা ওই সার্টিফিকেট নেওয়ার পদ্ধতিটা দেখার চেষ্টা করব। বুঝলে বুঝলাম বা পারলে পারলাম, না পারলে ভাই এটা কিন্তু এমন না যে আমি দেখাবো না, আপনাদের এটা বের করতে হবে। যদি কেউ পারেন পারলেন, না পারলেও সমস্যা নেই। যদি কেউ পারেন আজকে দেখে রাত্রেবেলা একটু ট্রাই করে যদি সার্টিফিকেট নিয়ে ফেলতে পারেন নিয়ে ফেললেন। ওকে, এই হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কালকে আমরা সাপ্লাই রিলেটেড সব কিছু দেখব। দেখার পর নেক্সট রবিবার আমরা ক্লাস করব হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনের, ডাটা সব দিয়ে দিব। ব্যাংক রিকনসিলিয়েশনের ক্লাস করার পর ঈদের আগে আপনাদের আর কটা ক্লাস থাকবে? আচ্ছা, আজকে হলো 26 তারিখ না, এরপরের ক্লাস কয় তারিখ হচ্ছে? খুব সম্ভবত 3 তারিখ, 3 তারিখ বা 2 তারিখ হওয়ার কথা। দেখেন 3 তারিখ হওয়ার কথা খুব সম্ভবত, 3 তারিখ। 3 তারিখের পর ক্লাস কবে আছে? না, 10 তারিখ, 2-9। আচ্ছা, 16 তারিখ তো আপনার ঈদের মধ্যে পড়বো, হবে না। আচ্ছা, 2-9 আর 14 শুক্রবার আসতে পারবেন একটু কষ্ট করে সকালে, একদিন তো বেশি দিন বলি নাই। আপনার 14 তারিখ সকালবেলা একটু কষ্ট করে আসবেন, 2 ব্যাচ। 14 তারিখ সকালবেলা 8টা ব্যাচ আছে, আপনাদের 2 ব্যাচ একসাথে, মানে ধরেন শেষ ক্লাস তো ওই দিন হচ্ছে যার যত রকম পানি পড়া আছে সব দিয়ে দেবো। হ্যাঁ, আগামী 2 ক্লাস মানে কালকের ক্লাসে তো হচ্ছে সেলস শেষ করব, তারপরে ক্লাসে ব্যাংক রিকনসিলিয়েশন 0, তারপরে ক্লাসে ফিক্সড অ্যাসেট 0 শেষ। আর লাস্ট ক্লাস 14 তারিখে যেটা থাকবে সেটা 2 ব্যাচের ওভারঅল সব কিছু নিয়ে ইয়া হবে, আমরা কিভাবে কমিউনিকেটেড থাকতে পারি। পেরোল, আচ্ছা পেরোলও করবো। পেরোল এটা ছোটো, এটা পেরোলও তো মেজর কিছু নাই, পেরোলটা আমি করে দেবো, সমস্যা নেই। সেটাই তো বলতেছি, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট। কোনটা? 0 কুইক বুকে ওটা কি করতেছেন? আচ্ছা, দরকার পড়লে ওই অ্যাসেট নিয়ে, মানে সরি কুইক বুকের প্রজেক্ট নিয়েই ক্লাস হবে 14 তারিখে। সেই প্রজেক্ট দেওয়ার জন্য তো আমাদের ক্লাস আসার দরকার নেই, আমরা তো গ্রুপ থাকবেই, আমাদের গ্রুপে দিয়ে দেব। যদি এমন হয় যে ধরেন গ্রুপে টুকটাক আলোচনা চলতেছে, তারপর একটা ক্লাস দরকার, সময় সুযোগ মতো একটা অনলাইন ক্লাস সবাই মিলে করে ফেলবো, বুঝছেন না? মানে ক্লাস শেষ হয়ে যাচ্ছে বলে আপনার সাথে আমাদের যোগাযোগ শেষ হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। গ্রুপ থেকে যাবে, এই গ্রুপ কিন্তু আছে, দেখা যাবে আপনাদের মধ্যেই কয়দিন পর গ্রুপের অ্যাক্টিভিটি নাই। সব থেকে ভালো হয় কি নিজেরা গ্রুপ করেন, 2-4 জন মিলে যাদের সাথে সম্পর্ক ভালো আছে গ্রুপ করেন, তাহলে ওই নিজেদের মধ্যে আলোচনা চলে, বুঝছেন? আপনাদের কুইক বুকে যে প্রজেক্টটা দিছি না, নিজেদের মধ্যে ইয়া করে 0তে ওটা করার চেষ্টা করেন, কাজ তো একই। এখানেও কাস্টমার অ্যাড করতে হবে, সাপ্লায়ার অ্যাড করতে হবে, ওখানেও কাস্টমার অ্যাড করতে হবে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করতে হবে, তাই না? ওখানেও তাই করতে হবে। এখন এই যে বাকি যেগুলো আছে, ওয়াইজ অ্যাকাউন্ট, এখানেও মাল্টি কারেন্সি আছে। ওয়াইজ অ্যাকাউন্ট কি? ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো করলেন,
এখানেও ট্রান্সফার আছে, এগুলো সবই দেখাবো আমি। জার্নাল এখানেও আছে, ট্রান্সফার জার্নাল এগুলো যে আপনার আছে, এগুলো করে কি ওইভাবে করা যাবে না? সবই তো আছে। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল তো সেম, খালি সফটওয়্যারের কোনটা কোথায় করব এটা আলাদা। বুঝছেন? মানে ভয় করে ধরেন না এরকম না, ধরে ফেলেন দেখবেন যে ভরে যাবে। হ্যাঁ, আপওয়ার্কের ক্লাস তো করাবো না ভাই, আমি তো বলছি ফাইবার আর লিঙ্কডইন। লিঙ্কডইনে যদি ক্লাস লাগে, আপনাদের লিঙ্কডইনের ক্লাসের ভিডিও দিচ্ছি, 50 মিনিটের একটা ভিডিও আছে, দেখবেন, দেখার পর চেষ্টা করবেন ওই রকম করে একটা প্রোফাইল তৈরি করতে। দরকার পড়লে প্রোফাইল তৈরি করার পর প্রোফাইলের লিঙ্কগুলো আমাকে পাঠাবেন, যে ভাই প্রোফাইলটা দেখেন, আমি রিভিউ করে দিব যে ভাই আপনারা এটা একটু এরকম করেন, ওরকম করেন। এবং ওই ভিডিওতে আপনি বুঝতে পারবেন বা আপনাকে বলা হবে যে লিঙ্কডইন দিয়ে আপনি কিভাবে মার্কেট সার্চ করতে পারবেন। বুঝছেন? এখন ধরেন আপনার আমি লিঙ্কডইনে একটা ক্লাস নিতেই পারি, কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনি আগে ওই ভিডিওটা দেখে একটা প্রোফাইল ক্রিয়েট করার চেষ্টা করেন। 50 মিনিটের ভিডিও একদিনে দেখার দরকার নেই, 7 দিন সময়, প্রতিদিন 15 মিনিট করে দেখেন। হ্যাঁ, সবই আছে আপনার, সবই আছে, সবই আছে। আপনি এই যে ব্যাংক রিকনসিলেশন করছেন না কুইক বুকে, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে বলছিলাম, পিডিএফ ডাউনলোড করে রাখতে বলছিলাম, রাখছেন? যদি স্ক্রিনশট নিয়ে রাখেন, এগুলোই তো আপনার কুইক বুকে সার্টিফিকেট পাইছেন 2টা, এগুলোই তো ডকুমেন্ট। আপনি আমার ওইটাতে যায় দেখবেন আমি এগুলোই আপলোড করে রাখছি। আপনাকে যে ডাটা দিচ্ছি এগুলো তো রিয়েল লাইফ ডাটা, এগুলোই দেখাবেন ক্লায়েন্টকে, এই যে ভাই আমার ব্যাংক রিকনসিলেশন করছি, এই যে আমার স্ক্রিনশট দেখো, এগুলোই আপলোড করছি, কোনো অসুবিধা নেই। ডাটা সবই আপনার কাছে আছে। এখন নাইকি এখন হচ্ছে 2টা একটা ডিজাইন করতে হবে আপনার, যে ডিজাইনগুলো আপনি নিজে না পারলে কাউকে দিয়ে করে নেবেন, অথবা ক্যানভা ইউজ করবেন। ক্যানভা কিছুদিন প্র্যাকটিস করলেই মনে করেন সুন্দর ইয়ে চলে আসবে। ক্যানভা ইউজ করে ডিজাইনগুলো বানাবেন। আপনার খুব হাই রেজুলেশন ডিজাইন লাগবে, ওটা এরকম নয়। করছেন না? হ্যাঁ, আপনি যখন এটা কিছুই না, কিন্তু এটা 2-4 দিন ইউজ করলে হাতে চলে আসে। গিগ ওপেন করার জন্য ইংলিশ এক্সাম দেওয়াটা বাধ্যতামূলক। এখন অনেকের ক্ষেত্রে শুনতেছি যে ইংলিশ এক্সামটাই নাকি আসে না অটোমেটিক। না, শেষ না করলে আসবে না তো। গিগের একদম পাবলিশের আমি একদম শেষ করতে গেছি, আর আমার মোবাইল নাম্বার চাই, ওখানে লিংক সেন্ড হবে, কিন্তু লিংক যাচ্ছে না মোবাইলে। চাই নাই, না চাইলে ভালো, বেঁচে গেছেন, কোনো অসুবিধা নেই। আপনি কি গিগ পাবলিশ করতে পারছেন? তাহলে তার আগে আপনার আসবে, যদি ভাইয়ের মতো আপনার কপাল অনেক ভালো হয় তাহলে পরীক্ষা আসবে না। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দাও, এটা বলে দেখছেন? আচ্ছা, তার মানে প্রথমটা, তার মানে দ্বিতীয়টাকে এবার করেন নাই, তাই তো? পরীক্ষা এটা দিতেই হবে।